अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। अल्हम्दुलिल्लाहिल्लज़ी खलक़स समावाति वल अर्द व जअला ज़ुलुमाति इलन नूर। মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর গুজার করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দর একটি পরিবেশে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে দার্স দেওয়ার ব্যবস্থা করেছেন, আলহামদুলিল্লাহ। আজকে আমি জাতীয় শুদ্ধাচারের আওতায় পেশাগত মান উন্নয়নে আমার ডেস্ক রিলেটেড কিছু কথা বলব ইনশাল্লাহ। হিসাব খোলার ব্যাপারে কিছু কথা বলতে চাই ইনশাল্লাহ। ব্যাংক এবং গ্রাহক এই দুটা রিলেশন আসলে বিল্ড আপ হয় হলো হিসাব খোলার মাধ্যমে। হিসাব খোলার মাধ্যমে কিন্তু একজন গ্রাহক আসলে পরিচিতি লাভ করে। এখন আমাদের যে 26 সার্কুলার রয়েছে সেটাতে মানি লন্ডারিং সন্ত্রাসী অর্থ, জি স্যার, জি স্যার, বাংলাদেশ ব্যাংকের যে গাইডলাইন মানে সার্কুলার আমাদের 26 বাংলাদেশ ব্যাংকের, সেখানে কিন্তু গ্রাহকের সংজ্ঞা দেওয়া আছে যে ব্যাংকের সাথে হিসাব সংরক্ষণ করে এমন ব্যক্তি বা ব্যবসায়িক সম্পর্ক স্থাপন করে তিনি কিন্তু গ্রাহক। যে কোনো ব্যক্তি বা সত্তা যে হিসাব সংরক্ষণ করে সেটা হলো গ্রাহক। এবং যে ব্যক্তি বা সত্তা যে হিসাব সংরক্ষণ করলো তার পক্ষে যে প্রকৃত এই ব্যবসায়িক সম্পর্কে যে বা সত্তার প্রকৃত সুবিধাভোগী সেও কিন্তু গ্রাহক। আবার কিছু গ্রাহক আছে, কিছু অ্যাকাউন্ট বড় বড় অ্যাকাউন্ট মেনটেন হয় তাদের পক্ষে, কিছু গ্রাহক আসেন তাদের পক্ষে পরিচালনা করেন বা তাদের পেশাদারিত্বের কাজ করেন, যেমন আইনজীবী, আইন পরামর্শ প্রতিষ্ঠাতা, চার্টার অ্যাকাউন্ট্যান্ট ইত্যাদি, এরাও কিন্তু ব্যাংকের গ্রাহক। সুতরাং এই গ্রাহকের সাথে ব্যাংকের অ্যাকাউন্ট পরিচালনা কেমন হবে, কিভাবে করতে হবে, এই সম্পর্কে কিন্তু আমাদের একটা গাইডলাইন দেওয়া হয়েছিল MLTFPD থেকে 2020 সালে, এবং সেটা সার্কুলার লেটার নম্বর 13,089। এবং এখানে যে শর্তগুলো দেওয়া হয়েছিল আমরা আসলে কিছু যাচাই বাছাই করে, যেহেতু অ্যাকাউন্টের মাধ্যমে আমাদের সম্পর্ক বিল্ড আপ হবে এবং অ্যাকাউন্টের মাধ্যমে অ্যাকাউন্ট লেনদেন হবে, ট্রানজ্যাকশান হবে, সুতরাং এগুলো একটু যাচাই বাছাই করে করতে হবে। এবং সেই গাইডলাইন কিন্তু আমাদের দেওয়া হয়েছিল। যেমন 1 নম্বরে বলা হলো যে আমাদের যে নতুন ফর্ম দেওয়া হয়েছে সেই ফর্মে কিন্তু অ্যাকাউন্টগুলো খুলতে হবে। এই যে এই ফর্ম সাপ্লাই করা হয়েছিল 20 সালে, পুরাতন অ্যাকাউন্টগুলো সব বাতিল। এই অ্যাকাউন্টে যদি আপডেট থাকে সেগুলো আপডেটও করতে হবে, আবার নতুন সবগুলো অ্যাকাউন্টগুলো করতে হবে। ওই MLD প্রথম শর্ত হলো এটা। এরপরে 2 নম্বর হলো KYC প্রোফাইল এবং ঝুঁকি নিরূপণ ফর্ম যেটা আছে, KYC ফর্ম। এখানে বলা হচ্ছে যে আমরা TDR খুলি, MSS খুলি, আর সেভিংস খুলি, কারেন্ট খুলি, সবগুলোতে KYC নিতে হবে। KYC মানে নো ইউর কাস্টমার যেটা আছে এটা কিন্তু আমাদের নিতে হবে। এখন এওপে যে আমরা অ্যাকাউন্ট ইনফরমেশান যেগুলো রয়েছে, যে গ্রাহক কাস্টমার ইনফরমেশান, সেগুলোকে প্রতিটি কলামের কাস্টমারের নাম, পিতার নাম, মাতার নাম, স্ত্রীর নাম, জাতীয়তা, লিঙ্গ, প্রেসিডেন্ট স্ট্যাটাস, রেসিডেন্ট স্ট্যাটাস সব কিছু লিখতে হবে। আমরা করি কি, একটা অ্যাকাউন্ট খুলে এই যে পাতাটা আছে দেখেন, প্রথমে আছে তারিখটা কিন্তু আমরা লিখতে ভুলে যাই। তারিখটা লিখতে হবে। ব্রাঞ্চে সিল আছে, আমরা অনেকে কিন্তু হাতে সিলটা মারি, এটা কিন্তু মারা যাবে না। এবার আমাদের যে অডিট স্যাররা আসছিলেন, আমি অডিট ফেস করছি, আমাকে একটা ফর্ম দিলেন, দিয়ে কয় যে দেখেন তো এটা এই নাইডির ঠিকানা কোথায় আছে। আমি বললাম স্যার পাবনার ঠিকানা আছে। তাহলে আপনি যে থানা ওই লিখলেন, ব্যাপারটা কি, বা যে কেউ লিখছে আর কি, অর্থাৎ সব কিছু হাতে লিখে দিতে হবে। যেমন থানা পাবনা সদর, জেলা পাবনা, ফোন নম্বর, অনেকেই আমরা ফোন আবার বর্তমান ঠিকানা লিখে নিয়েছি, লিখি যে ওই, আমাকে জিজ্ঞাসা করলে ফোন কোন করতে ওই হয় নাকি,
আর না স্যার তা তো হয় না, তাহলে এখানে হাতে লিখে দিতে হবে। অর্থাৎ এই ফর্মটা সম্পূর্ণ ঠিকভাবে পূরণ করে দিতে হবে, এটা হলো আমাদের সার্কুলার কিন্তু আছে। এরপরে যে বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, হোম ডিস্ট্রিক্ট অ্যাড্রেস, এগুলো কিন্তু সম্পূর্ণ ভালোভাবে উল্লেখ করতে হবে। এখন বর্তমান ঠিকানা একজনের বাড়ি মনে করেন সাতক্ষীরা, এখানে সার্ভিস করে, তার অ্যাকাউন্টকে আমরা করব না? অবশ্যই করব। আমাদের এই সার্কুলারে আছে যে বর্তমান ঠিকানার সপক্ষে সাম্প্রতিক ইউটিলিটি বিলটা নিতে হবে। অর্থাৎ সে কোথায় থাকে, যদি মেসে থাকে বা তার চাকরিস্থলে থাকে, একটা বিদ্যুৎ বিলের কাগজটা অবশ্যই দিতে হবে তার বর্তমান ঠিকানা যাচাইয়ের জন্য। এবং তার পেশাগত একটা আইডি আছে আর কি, সেটাও এখানে নিতে বলতেছে। যে যদি সে চাকরি করে তাহলে জব আইডি, ব্যবসা করলে ট্রেড লাইসেন্স, বা এরকম যদি পেশা থাকে, স্টুডেন্ট হলে স্টুডেন্ট আইডি, এগুলো আমরা অনেকেই নিতে চাই না, কিন্তু স্পষ্ট কিন্তু এখানে আমাদের যে এমএলটি এফটির যে আছে সার্কুলারটা, এখানে কিন্তু উল্লেখ আছে, এগুলো কিন্তু নিতে হবে। গ্রাহক যদি ফ্যাটকা পরিবহনের যোগ্য হয়, ইউএসএ নাগরিক, গ্রিন কার্ড হোল্ডার বা এনটিটি থাকে, তা উল্লেখ করতে হবে এবং সে ফ্যাটকা পরিপালন করতে হবে। লেনদেন অনুমতি মাত্রা টিপি গ্রাহকের মাসিক আয়ের সাথে সংযুক্ত করতে হবে। অর্থাৎ আমাদের যে টিপি আছে, তা সে যদি 1 লাখ টাকা ইনকাম করে, আমরা কিন্তু টিপি দেওয়ার সময় অনেকে বাড়ায় দিই, কিন্তু না, সে তো ইনকাম করতেছে 1 লাখই, আর মাসে 2 বার বা 3 বার আমরা 1 লাখই কিন্তু দিতে হবে। সেখানে একটা থার্ড পার্টি আছে, বিদেশ থেকে টাকা আসে কি না, আপনার মাসে কত সে ট্রানজ্যাকশন করবে, টিপিটা ভালোভাবে করে স্কোরটা বের করতে হবে। স্কোর কিন্তু যত্রভাবে কিন্তু স্কোর বের করা যাবে না, আমার টিপির সাথে সংযুক্ত রেখে এবং তার পেশার সাথে সংযুক্ত রেখে কয়বার ট্রানজ্যাকশন করবে, আমরা সেটা স্কোর বের করে দেব। এরপরে হিসাবধারী পরিচালনকারী একাধিক হলে, যদি বেশি হয় তাহলে একটা সিয়াক নেওয়া লাগবে। যদি বেশি হয় তাহলে, যদি যৌথ অ্যাকাউন্ট হয় তাহলে অবশ্যই সিয়াকটা আরেকজনের মানে যে মূল যে ফর্ম আছে সেটা বাদে তো নিতে হবে, বা একাধিক হলে তাদেরকে সিয়াকগুলো পূরণ করে ভালোভাবে নিতে হবে। আমি ওকে খুব সংক্ষেপে বলে যাচ্ছি। এখানে আমাদেরকে অ্যাকাউন্ট খোলার জন্য 52টা নীতিমালা দেওয়া হয়েছে হেড অফিস থেকে, এবং সেই আলোকে কিন্তু আমরা অ্যাকাউন্ট করার চেষ্টা করি ইনশাল্লাহ। তো বিদেশি নাগরিকের ক্ষেত্রে পাসপোর্ট বা বৈধ ভিসার সত্যায়িত অনুলিপি সংযুক্ত করতে হবে। আবার ব্যক্তিক হিসাবের ক্ষেত্রে ভেরিফাইড এনআইডি থাকলে পরিচয় দানের প্রয়োজন নেই। অর্থাৎ আমাদের এখন যে ইন্ট্রোডিউস আছে, যদি এখন কেউ যদি এনআইডি দেন ব্যক্তি বা ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্টে, তাহলে ভেরিফাইড যে তিনি যে এনআইডি দিলেন, এটাই এখন তার পরিচিতি হিসেবে গ্রহণ করা হবে এবং এখানে ইন্ট্রোডিউসের প্রয়োজন হবে না। এরপরে এনটিটি বা হাই রিস্ক হিসাব খোলার ক্ষেত্রে সরজমিনে পরিদর্শন করতে হবে। আমাদের অনেকে এখন আমরা যেগুলো চলতি অ্যাকাউন্ট করি, আমাদেরকে সরজমিনে যাওয়া উচিত, তার ব্যবসাটা ঠিকমতো আছে কি না। দেখা যাচ্ছে যে আপনার পরে হলো পোলট্রি ফিড এসে বলতেছে যে আমি পাটের ব্যবসা করি, এইগুলো কিছু ভুয়ামি হতে পারে। এই জন্য আমাদের সরজমিনে অবশ্যই সেখানে ফিজিক্যালি যেতে হবে। আবার যেগুলো এখন যেটা আমাদের সমস্যা হচ্ছে, আমরা যে চলতি অ্যাকাউন্ট, ব্যক্তি নামে অ্যাকাউন্ট, কিছু পাটের অ্যাকাউন্ট করতেছি আর কি। পাটের অ্যাকাউন্ট আমরা অবশ্যই করব। আমাদের হেড অফিসে যে নির্দেশমালা আছে, যে পাটের বস্তা মন্ত্রণালয়ের যে ট্রেড লাইসেন্সটা আছে সেটা নিতে হবে, এবং আকিজের সাথে যেহেতু এরা পাটের ব্যবসা করে, ওরা একটা সার্টিফাইড দেয়, সেটা নিতে হবে, এবং তাদের ট্রেড লাইসেন্সটা নিতে হবে। এগুলো করে আমরা ব্যক্তি নামে কিন্তু চলতি অ্যাকাউন্টগুলো করতে পারি। আবার কিছু অ্যাকাউন্ট আছে যে পার্টনারশিপ অ্যাকাউন্ট, পার্টনারশিপ দলিল, পার্টনারশিপ ডিড নেওয়া লাগবে। প্রাইভেট এবং বা লিমিটেড ক্ষেত্রে আরজিএস থেকে যে মেমোরান্ডাম অ্যান্ড আর্টিকেলস অ্যান্ড অ্যাসোসিয়েশন সার্টিফিকেট অফ ইনফরমেশান, সেগুলো নিতে হবে। এবং যদি পাবলিক লিমিটেডের ক্ষেত্রে অতিরিক্ত একটা জিনিস নিতে হবে, সেটা হলো সার্টিফিকেট অফ কমেন্সমেন্ট। আবার ফাউন্ডেশন, ট্রাস্ট, এগুলো অ্যাকাউন্ট আমরা খুলে থাকি, এগুলো ট্রাস্টি ডিড নেওয়া লাগবে। এবং আমাদের এই ট্রাস্টি অ্যাকাউন্ট খুলতে গেলে আমাদের কিন্তু হেড অফিস থেকে আবার অনুমোদনের প্রয়োজন হয়। ক্লাবের অ্যাকাউন্ট যেটা আমাদের প্রথম প্রয়োজন, সেটা হলো রেজিস্ট্রেশন। তার রেজিস্ট্রেশন আছে কি না সেগুলো আমাদেরকে নেওয়া খুবই জরুরি, এবং সমিতির অ্যাকাউন্ট ক্ষেত্রেও সেটা রেজিস্ট্রেশন নেওয়া জরুরি। এই ধরনের অনেকগুলো আমাদের
গাইড, হ্যাঁ, এবং যদি স্কুল কলেজের আমরা অ্যাকাউন্ট খুলি তাহলে আপনার যে স্কুল কলেজের ম্যানেজিং কমিটির যে রেজুলেশন, তারপরে আর একটা কথা হলো বিশেষ যে সবচেয়ে বড় প্রয়োজন যে যে আপনার অনুমোদন আছে কিনা কলেজ বা যদি স্কুলের অ্যাকাউন্ট আমরা করি তাহলে যে প্রতিষ্ঠানের বিদ্যালয়ের বা শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন কপিটা আছে কিনা এটা কিন্তু আমাদের অবশ্যই নিতে হবে। মাদ্রাসা বা স্কুলের হিসাব খোলার ক্ষেত্রে সিল, সরজমিন পরিদর্শন রিপোর্ট, বাইলজ, রেজুলেশন, ম্যানেজিং কমিটির তালিকা, শিক্ষা প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট বোর্ড বা মন্ত্রণালয়ের অনুমোদন কপি সংযুক্ত করতে হবে। মসজিদে হিসাব খোলার ক্ষেত্রে সিল, রেজুলেশন, ম্যানেজিং কমিটির তালিকা, পরিদর্শন রিপোর্ট, অর্থাৎ আমাদের দেখে শুনে অ্যাকাউন্ট আমাদের খুলতে হবে। তাহলে কিন্তু আমরা আমাদের যে মাইল অর্ডারিং এবং সন্ত্রাসী অর্থায়নের যে আমাদের সার্ভেটা আছে তাহলে সেটা কিন্তু আমরা পরিচালনা করতে পারবো। এবং আরও কিছু আছে, অনেকেই কীটনাশক ব্যবসায়ের অ্যাকাউন্ট খুলতে আছে, সেগুলো কিন্তু কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কর্তৃক অনুমোদন হওয়া লাগবে। আর সার মজুত ইত্যাদি অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে কিন্তু আমাদেরকে অবশ্যই যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অনুমোদন লাগবে। এরকম আমরা দেখে শুনে আমাদের অ্যাকাউন্ট খুলতে হবে। আবার এবং আমাদের আসলে আমরা কিন্তু ক্লায়েন্টকে রিটার্ন দিতে পারবো না, কিন্তু তাদেরকে বুঝিয়ে শুনে আমাদের সুন্দরভাবে অ্যাকাউন্টগুলো করব আমরা। কী কথা হচ্ছে যে যেহেতু মানি লন্ডারিংয়ের মানে ম্যাক্সিমাম জিনিসটা ধরা পড়ে অ্যাকাউন্টগুলোর মাধ্যমে, আমরা যে কারেন্টের অ্যাকাউন্টগুলো খুলি এখানে একটা ইন্সপেকশন রিপোর্ট নেওয়া হয়, সেই রিপোর্টটা যথাযথভাবে পালন করে পূরণ করা হয়। আমি তো বললামই সরজমিনে গিয়েই রিপোর্টটা পরিপালন করা হয় কি না? হ্যাঁ, অবশ্যই হয়। না, অবশ্যই একটা লোক কারেন্ট অ্যাকাউন্ট, আমি বলি বিগত দিনে আমরা যে প্র্যাকটিস করছি, একটা লোক কারেন্ট অ্যাকাউন্ট করতে আসে, অবশ্যই যদি তার প্রতিষ্ঠান থাকে আপনাকে যে দেখে আসতে হবে আসলে তার প্রতিষ্ঠান আছে কিনা, সাইনবোর্ড আছে কিনা, প্রয়োজনে ওই সাইনবোর্ডের পাশে তার দ্বারা ছবি তুলে নিয়ে আসতে হবে। আপনার আমি নিজে ধারে প্র্যাকটিস করে গেছি, আমি আর হায়দ্রাবাদে যখন অ্যাকাউন্ট ওপেন করছি, জি আমি তার 5-6 জন লোকের বাড়িতে গেছি এবং তার প্রতিষ্ঠান আছে কিনা দ্বারা ছবি তুলে নিয়ে আসি, সেই ছবি বাস করে অফিসে কাটিয়ে দিতে। আপনি এখন আপনি কয়দিন ছিলেন অ্যাকাউন্ট ওপেনিংয়ে? স্যার আমি সেই সময় কয়দিন